ভালোবাসা সহজ, কিন্তু প্রিয় মানুষটিকে ঠিকমতো বোঝা কঠিন। তাদের ছোট ছোট স্বপ্ন পূরণ করলে ভালোবাসা সফল হয়, নইলে তা নষ্ট হয়ে যায়। আজকের মুভিটি এমন এক ভালোবাসার গল্প, ঠিকমতো বুঝে আগলে রাখা যায় তাহলে জীবন সুন্দর, আর একে হারিয়ে ফেললে কষ্টই সঙ্গী হয়। আমি 100% শিওর যে এই গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই আমরা ফাহিমকে দেখতে পাই। সে সময় সে একটা ফুলের তোড়া হাতে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। তখন সে বাইরে দাঁড়িয়ে ভেতরে একটা পার্টি অনুষ্ঠান দেখতে পায়। মুর্তজা নামের এক ছেলে অর্তি নামের এক মেয়েকে প্রপোজ করছে। আশেপাশের সব বন্ধুরা সেটাকে সেলিব্রেশন করছে, আর এদিকে অর্তি প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে সময় নিচ্ছে। মনে হচ্ছে সে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, তবে শেষ পর্যন্ত অর্তি মুর্তজার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। ফাহিম দৃশ্যগুলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর ফাহিম দৌড়ে সেখান থেকে চলে যায়, আর পেছন পেছনে অর্তিও তার দিকে যায়। অর্তি ফাহিমের পেছন যে কেউ আসতে পারে। তখন অর্তি জানতে চায় সেও গত 5 মাস কোথায় ছিল, আর আজ হঠাৎ তার জন্মদিনে ফুল নিয়েই বা কেন আসলো। তখন ফাহিম কোনো উত্তর না দিয়ে জানতে চায় লোকটা কি। অর্তি তখন তার হাতের রিং দেখিয়ে বলে, আজকে আমাদের রিং সেরেমনি লাগ বলে সেখান থেকে চলে যায়। অর্তির তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগতে থাকে, ফাহিম এতদিন কোথায় ছিল। এদিকে মুর্তজা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর খাবার টেবিলে বসে অর্তির বান্ধবীরা মুর্তজার প্রপোজালের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চায়। অর্তি তখন নানা অজুহাত দেখিয়ে ছবিগুলো আপলোড দিতে মানা করে। এরপর হওয়ার হয়েছে, আর কোনো রেস্ট হয়ে যেতে পারবে না। অর্তি তখন ফাহিমের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তবে সে ফাহিমকে কিছু শর্তের কথা বলে। ফাহিম তখন সব শর্তে রাজি হয়ে যায়। এরপর ফাহিম অর্তিকে জানায়, আমি তো ভাবছি তুমি রাজি হবা না, কিন্তু তুমি যে এত সহজে রাজি হয়ে যাবা এটা আমি কখনোই ভাবি নাই। এই দেখো, তোমাকে পটানোর জন্য আমি তোমার ছবিও এনেছি। এসব কথা শুনে অর্তি ভীষণ রেগে যায়, আর একটা সিএনজি ডাক দেয়। এরপর সে ফাহিমের হাত থেকে ছবিটা নিয়ে সিএনজিতে উঠে পড়ে। এরপর সিন বর্তমানে আসে। অর্তি তখন তার হাতের রিংটা দেখে ভীষণ মন খারাপ করে, আর ভাবতে থাকে হারিয়ে যাওয়া ফাহিম আবার ফিরে এসেছে। সে এখন কি করবে কিছু বুঝে উঠতে পারতেছে না। এরপর সে রিংটা খুলে তার ব্যাগে রেখে দেয়। অর্তি বাসায় আসলে তার মা তাকে দেখে ভীষণ খুশি হয়, আর অর্তির রিংটা দেখতে চায়। অর্তি তখন কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে তার মা কিভাবে এঙ্গেজমেন্টের বিষয়টা জানলো। মূলত মুর্তজা অর্তিকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্তিকে না জানিয়ে তার বাবা মাকে এঙ্গেজমেন্টের বিষয়টা জানিয়ে দিয়েছে। অর্তি তখন তার ব্যাগ থেকে রিংটা বের করে তার মাকে দেখায়, আসছে তাই তাকে যেতে হবে। মূলত অর্তির মা একজন ডাক্তার। পরের দিন অর্তি অফিসে যায় আর একটা মিটিং এ জয়েন করে। তখন তাকে নাস্তা করার জন্য সমস্যা দেওয়া হয়, আর এটা দেখে অর্তির পুরনো একটা দিনের কথা মনে পড়ে। একদিন অর্তির খুব মন খারাপ ছিল, তখন ফাহিম 1 প্লেট বোম্বাই মুরগি ঝাল সমোসা নিয়ে আসে। এটা দেখে অর্তি আরো রেগে যায় আর বলে, একটু পর আমার এক্সাম, এখন আমার রিভিশন নেওয়া উচিত। এখন আমি তোমার সাথে বসে সমোসা খাচ্ছি। তখন ফাহিম বলে, এক্সামের আগে নো রিভিশন, এখন তো রিল্যাক্স দরকার। তারা দুজন তখন তাদের সুন্দর স্বপ্নগুলো শেয়ার করতে থাকে। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে। মিটিং শেষ করে সবাই চলে যায়। মুর্তজা এবার তার বাবা মাকে অর্তির বাসায় পাঠাতে চায়, কিন্তু অর্তি বলে সে তার বাবা মার সাথে কথা বলে মুর্তজাকে জানাবে। বাইরে এসে অর্তি ফাহিমকে কল দেয়, কিন্তু ফাহিমের ফোন বন্ধ ছিল। এরপর আমাদেরকে আবারও ছোট্ট একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন ভার্সিটিতে অর্তি আর ফাহিম ক্লাসের বাইরে কথা বলছিল। তখন তারা পাশ থেকে কারো উপস্থিতি টের পায়, তাই তারা দুজন তখন আড়ালে লুকিয়ে পড়ে এবং একে অপরকে কিস করে। আর এতে আমরা বুঝতে পারি তারা তাদের সম্পর্কে খুবই সিরিয়াস ছিল। অর্তি যখন ড্রাইভ করছিল তখন তার এই দিনগুলোর কথা মনে পড়ে, আর প্রচন্ড মন খারাপ হয়। সে তখন মুর্তজাকে একটা ভয়েস মেসেজ করে, আর মুর্তজার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয়। এরপর অর্তি চলে যায় ফাহিমের বাসায়। এরপর অনেকক্ষণ কলিং বেল চাপার পরে ভৃত্য এসে দরজা খোলে। সে তখন অর্তিকে জানায় এখন হাসপাতালে। এটা শুনে অর্তি একদমই হতভম্ব হয়ে যায়, আর তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। তার সামনে দিয়েই তখন ফাহিমকে আইসিইউতে নেওয়া হয়। মূলত অর্তির মা ফাহিমের ট্রিটমেন্ট করছে, আর গতকাল যে সে ইমার্জেন্সি হাসপাতালে আসলো সেটা মূলত ফাহিমের জন্যই। অর্তির মা অর্তিকে জানায় ফাহিমের অবস্থা ভীষণ খারাপ। এরপর অর্তিকে দেখে ফাহিমের বন্ধু সজীব এগিয়ে আসে। সে অর্তিকে জানায় ফাহিমের অবস্থা ভালো না, ফাহিম নাকি লাইফ সাপোর্টে আছে, 6 তলা থেকে লাফ দিয়েছে। ওর বুকের একপাশে হাড় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এসব শুনে অর্তির মনটা ভাঙচুর হয়ে যায়। সে কান্নাচরিত গলায় জানতে চায় ফাহিম এরকম কেন করলো। সজীব বলে সেটা ও নিজেও জানে না। এরপর আর্থি বাসায় আসে,
আর অনেক খোঁজাখুঁজি করার পর ফাহিমের আঁকা সেই ছবিটা পায়। সে তখন ছবিটা ভালো করে দেখে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। আরতির তখন মনে পড়ে একবার ফাহিম কিছুদিনের জন্য উধাও হয়ে গেছিল, তখন সে ফোনটা অফ করে রেখেছিল। এরপর দুজনে দেখা করে। অর্থি তখন প্রচন্ড রেগেছিল। ফাহিম তখন বলে সে হঠাৎ করে চলে গিয়েছিল, তাই সে অর্থিকে জানাতে পারেনি, আর তার ফোনে পানি ঢোকার কারণে ফোনটা অফ ছিল, এজন্য সে অর্থির সাথে যোগাযোগও করতে পারেনি। কিন্তু অর্থি এসব এক্সকিউজ মানতে চায় না, কারণ অর্থির মতে রিলেশন শুরু হয় ভালোবাসা দিয়ে, আর এটি টিকে থাকে দায়িত্ববোধ দিয়ে। তাই সে এই রিলেশনটা কন্টিনিউ করতে ফাহিমকে কিছু হয়ে যায়। কিন্তু তার আগে ফাহিম অর্থিকে ডেডিকেট করে একটা গান শোনায়। সত্যি বলতে গানের কথাগুলো বেশ মজা ছিল, যার কারণে অর্থির মনটা নিমিশেই ভালো হয়ে যায়। এরপর অর্থি সজীবের সাথে দেখা করে। আসলে তারা কেউই বুঝতে পারছে না যে ফাহিম হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল, আবার ফিরে এসে হঠাৎ করে কেন এমন কাজ করলো। এরপর সেখানে ফাহিমের মায়ের সাথে অর্থির দেখা হয়। তখন ফাহিমের মা অর্থির কাছে জানতে চায় তার আর ফাহিমের পরিচয় কিভাবে হলো। তখন অর্থি জানায় ফাহিমকে ভার্সিটির সবাই চেনে। ভার্সিটির ফি কমানোর জন্য ফাহিম আন্দোলন শুরু করেছিল, আর এজন্য ফাহিমকে 2 সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়। এরপর অর্থি আবার সজীবের সাথে দেখা করে আর জানতে চায় ঘটনার দিন বাসায় কে গেছিল। সজীব জানায় ফাহিম তো ফ্ল্যাটে একাই থাকতো, ওই টাইমে হয়তো শুধু কাজের লোক ছিল, আর তাছাড়া ফাহিমের মা তো ওই বাসায় থাকেই না, বিয়ের পর সে হাজবেন্ডের সাথেই থাকে। আর এই সময় অর্থি জানতে পারে ফাহিমের মা ফাহিমকে রেখে আরেকটা বিয়ে করেছিল। পরদিন সকালে বাইরে একটা বিড়াল ডাকছিল। অর্থি তখন মনে পড়ে একদিন ফাহিম তার জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসে, যেটা দেখে অর্থি খুবই খুশি হয় আর বলে নিশ্চয়ই ওর মা ওকে খুঁজতেছে। ফাহিম বলে আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই করব। তখন অর্থি জানতে চায় সে হারালে ফাহিম কি করবে। তখন ফাহিম বলে সে অর্থিকে হারাতেই দিবে না, এভাবে সারা জীবন আগলে রাখবে। এরপর অর্থি মুর্তজার সাথে দেখা করে আর বলে অর্থির মনে হচ্ছে সবকিছু তাড়াহুড়ো হচ্ছে, সে এখন এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না, আর এজন্য তালে যায়। সেখানে অর্থি, ফাহিমের মা এবং ফাহিমের ফুপি ছিল। ফাহিমের ফুপি তখন ফোনে কাউকে বলছিল ফাহিমের অবস্থা, আর অনেক কান্না করছিল। ফাহিমের ফুপির কান্না দেখে অর্থি সহ্য করতে পারে না। সে ফাহিমের ফুপিকে জিজ্ঞেস করে আপনি কি সুইডেন থাকেন? ফাহিমও কি সুইডেন ছিল? তখন ফাহিমের ফুপি বলে আমি ফাহিমকে সুইডেন নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ওর মা ওকে যেতে দেয়নি। যদি ফাহিম আমার সাথে থাকতো তাহলে আজ এমন হতো না। অর্থির কাছে এই বিষয়টা খটকা লাগে, কারণ ফাহিমের মা বলেছিল ফাহিম এতদিন সুইডেন ছিল। এরই মধ্যে ফাহিমের মা চলে আসে, আর সে বলে যে ডাক্তার বলেছে বাঁচার কোনো চান্স নেই। ফাহিমের ফুপি তখন বলে লাইফ সাপোর্ট খুলে দিতে। সে বলে শুধু শুধু ছেলেটা কষ্ট পাচ্ছে। পরের দিন অর্থি ফাহিমের বাসায় যায় আর ফাহিমের মাকে জিজ্ঞেস করে আসলেই ফাহিম গত 5 মাস কোথায় ছিল। ফাহিমের মা তখন বলে আমি জানি না, আমার সাথে রাগ করে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল, কোথায় ছিল আমি কিছুই জানি না। অর্থি তখন বলে তাহলে আপনি কেন বলেছিলেন ও সুইডেন থাকে? ফাহিমের মা তখন জানায় কারণ ফাহিম সেদিন যাওয়ার আগে আমাকে বলেছিল ওকে খোঁজাখুঁজি করলে ও সুইসাইড করবে। সে তখন ফাহিমের কথা মনে করে অনেক কান্না করতে থাকে আর অর্থিকে জানায় সে ফাহিমের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর ফাহিম একা থাকতে শুরু করে। ফাহিমের মা কাঁদতে কাঁদতে বলে তার কারণেই ফাহিম এমনটা করেছে, এর জন্য দায়ী সে। এরপর অর্থি চলে যায় আর সজীবকে ফোন দিয়ে জানতে চায় আচ্ছা ফাহিম সুইডেনে যাওয়ার আগে কি তোমরা বান্দরবান গিয়েছিলে? এরপর সজীব বলে হ্যাঁ গিয়েছিলাম। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে যায়। বান্দরবন থেকে ফেরার পর অর্থি ফাহিমের সাথে খুব রাগারাগি করে আর বলে আমাকে না জানিয়ে তুমি কেন গিয়েছিলে? তখন ফাহিম বলে আমি তো তোমার জন্য গিফট আনার জন্য বান্দরবনে গিয়েছিলাম। অর্থি তখন তার কাছে গিফট চায়। তখন ফাহিম বলে গিফট তো এখানে না, গিফট বান্দরবনে। অর্থি তখন বিষয়টা মজা মনে করে। এরপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর দৃশ্য বর্তমানে আসে। অর্থি তখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। পাহাড় পর্বত ঝর্ণা ধারা পেরিয়ে অর্থি যেতে থাকে সেখানে ওই সময় ফাহিম এসেছিল। একটা মেয়ে অর্থিকে একটা বাড়ি দেখিয়ে দেয়। সেই বাড়ির একজন লোকের কাছে অর্থি তার পরিচয় দিলে লোকটা সহজে অর্থিকে চিনতে পারে। সে বলে ফাহিম দাদা খুবই ভালো মানুষ ছিল। পাহাড়ে একটা ঝুমুর আছে যেটা ফাহিম দাদার খুব পছন্দের ছিল। এখান থেকে যাওয়ার আগে সে আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল ঘরটা সাজিয়ে রাখতে, কারণ সে নাকি তার মনের মানুষ নিয়ে এখানে আসবে। এর কিছুদিন পর সে আবারও এখানে আসলো, কিন্তু একা। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম মনের মানুষ আসলো না দাদা? সে তখন কোনো কথা বললো না। তারপর সে ওই ঝুমুরে প্রায় 5 মাস ছিল। সে বেশি কথা বলতো না, সবসময় নিজের মতো একা একা থাকতো। তারপর আমি একবার জিজ্ঞাসা করলাম কেমন আছো দাদা? সে বলেছিল এই প্রশ্নের উত্তরটা এক কথায় বলা যায় না, আর এত কথা শোনার ধৈর্য কারো নেই। এরপর সেই লোকটি জানতে চায় কয়দিন আগে তো আপনার জন্মদিন গেল, তাই না? ফাহিম দাদা তো আপনার জন্য ঢাকায় গিয়েছিল।
যাওয়ার আগে আমাকে বলেছিল জুম কোডটা দেখে রাখতে। পরের দিন সে আমাকে ফোন করে বলল যে ঘরটা যেন পুড়িয়ে ফেলে, কিন্তু আমি পুড়ি নাই। আমার মনে হয়েছিল সে রাগ করে বলছে। এর পরের দিন সকালবেলা অর্থি সেই ঝুমুর ঘরটাতে যায়, যেটা সত্যিই অসাধারণ ছিল। সেখানে ছিল ফাহিমের পড়ার কিছু বই। ঘরের জানালা দিয়ে পাহাড় দেখা যায়। সেখানে একটা বারান্দা ছিল, যেখানে দাঁড়ালে পাহাড়গুলোকে খুব ছোট মনে হয়। অর্থি তখন ফাহিমের কথা মনে করে খুব কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে, কারণ ফাহিম অর্থির ইচ্ছা পূরণ করার জন্য এই ঝুমুর ঘরটা রেখেছিল। ওই যে ফাহিম বলেছিল তোমার জন্য একটা গিফট আছে বান্দরবানে, এটাই রেখেছিল অর্থির জন্য। এরপর অর্থি ঝুমুরটা পুড়িয়ে দেয়, কারণ সে তো আসলে ফাহিমকে বুঝতে পারেনি, সে ফাহিমের ভালোবাসাটাও বুঝেনি, সেভাবে সে ফাহিমের যোগ্য না। এরপর অর্থি ফিরে এসে দেখে ফাহিম আর বেঁচে নেই। ফাহিমের মা কবরের পাশে দাঁড়িয়ে আছে। তখন ফাহিমের মা বলে, যদি আমি ফাহিমকে আরেকটু বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এরকম হতো না। অর্থি তখন কাঁদতে কাঁদতে বলে, না, ফাহিম বাসা থেকে বের হয় ওই দিন দুপুরে আমার সাথে খুব বাজে রকমের ঝগড়া হয়। গত 5 মাস ফাহিম বান্দরবানে ছিল। আমার জন্মদিনে ও ঢাকায় এসেছিল, কিন্তু এসে দেখে আমার এই কলিগ আমাকে প্রপোজ করছে আর আমি সেটা অ্যাকসেপ্ট করি। ফাহিমের মা তখন বলে, এই কথাটা তুমি আর কাউকে বলবে না। ফাহিমের ছোটবেলা কেটেছে ওর বাবার জন্য অপেক্ষা করতে, আর এখন তুমি বলছো ও তোমার জন্য সুইসাইড করছে। তাহলে ওর জীবনে আমি কোথায়? আমি ওর মৃত্যুর জন্য দায়ী হতে চাই। তুমি সত্যিই কাউকে বলবে না, আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না। অর্থি তখন কাঁদতে কাঁদতে চলে যায় আর মুর্তজাকে রিংটা ফেরত দেয়। সে তখন বিষণ্ণ মনে ভাবতে থাকে, আমি যদি ফাহিমকে আর একটু বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে এমনটা হতো না। নিজের প্রতি খুব অভিযোগ হয় অর্থির। আর এরকম একটা অপূর্ণতার গল্প রেখে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই মুভিটা তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।